স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভাল। আপনাদের সাথে আছি পার্থ বণিক। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখন সাউথ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সাউথ আফ্রিকার ১১৪ রান টার্গেট এখন ব্যাটিংয়ে টাইগাররা। শুরুতে তানজিম তাসকিনের দাপুটে বোলিংয়ে প্রোটিয়ারা কোণঠাসা হলেও স্কোর বোর্ডে ওরা জড়ো করেছে মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর। বাংলাদেশের ব্যাটিং কেমন হতে পারে, জয়ের চান্স কতটুকু, আর নেক্সট ম্যাচে কারা বিশ্বকাপের মঞ্চ গরম করতে যাচ্ছেন, সব নিয়ে আমাদের আজকের আয়োজন। সাকিব আল হাসানের চোখে সমস্যাটা শুরু হওয়ার পর থেকে ব্যাটার হিসেবে তার পারফরমেন্সের গ্রাফ নিচে নেমে গেছে একটু বেশি। টাইগার টিম ম্যানেজমেন্টেরও নিশ্চয়ই ব্যাপারটা নজর এড়ায়নি। তাই প্রশ্ন উঠেছে, লঙ্কার বিপক্ষে দারুণ জয়ের পর দল যখন বিশ্বকাপে শক্ত অবস্থানে, তখন সাকিবের ব্যাপারটা ডিল করা হবে কিভাবে? সাকিব নিজেই বা কি ভাবছেন? বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। চোখ বলতেছেন, চোখের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমি ওই যে আপনার থেকে আপনার চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে থেকে ভালো দেখি। তো ওই টেস্টে কোনো সমস্যা নাই। কি সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি এখনো। যে যাই বলুক, সাকিব স্বীকার করুন কিংবা এড়িয়ে যান, এটা তো সত্যি চোখের সমস্যাটা ব্যাটার হিসেবে তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। সেটা সামাল দিতে বাড়তি এফোর্টও দিচ্ছেন বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার। তবে রান খরা থেকে বের হতে পারছেন না। কখন থেকে এই সমস্যা সাকিবের? ব্যাপারটা প্রথমে নজরে আসে এবছরের গোড়ার দিকে চশমা পরে বিপিএল এর ব্যাটিং অনুশীলনে নামলে। খোঁজ নিয়ে জানা গেল রেটিনায় তরল পদার্থ জমে বা চোখে ব্লাইন্ড স্পট তৈরি হচ্ছে, যার শুরু ২০২৩ বিশ্বকাপ চলাকালেই। সেই সময় ধরে তাহলে সাকিবের ব্যাটিং পারফরমেন্সের পরিসংখ্যান অ্যানালাইসিস করা যাক। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে টি-20তে প্রায় ২৪ গড়ে ২৫০০-এর কাছাকাছি রান করেছেন সাকিব, স্ট্রাইক রেট ১২০+। তবে ওই বিশ্বকাপের পর সিঙ্গাপুর আর লন্ডনে কয়েক দফা চিকিৎসা চলেছে। এর ফাঁকে এ পর্যন্ত টি-20তে ব্যাট করেছেন ৫ বার, গড় রান নেমে এসেছে মাত্র ১৩তে, স্ট্রাইক রেট ৯৫। বোঝাই যাচ্ছে পতনটা বেশ দ্রুত গতির। তবে মাত্র ৫ ইনিংস দেখে সাকিব লেভেলের একজন ক্রিকেটারকে তো জাজ করার সুযোগ নেই। কিন্তু সমস্যা হচ্ছে অন্যখানে। আগেই আলোচনায় ছিল, তবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজ চলাকালেই আরও ভালোভাবে নজর কাড়ে তার বিশেষ ব্যাটিং স্টান্স। হেড পজিশন পরিবর্তন করে ব্যাটিং আর চোখের সমস্যার সাথে মানিয়ে নেয়ার কি প্রাণান্তকর চেষ্টা তার। চোখের ওই সীমাবদ্ধতা এখনো কাটেনি, আর সাকিবও ২২ গজে সেটার সাথে যে মানিয়ে নিতে পারেননি তা তো বোঝাই যাচ্ছে। এদিকে হাজার সমালোচনার চাপ সামলে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপের মূল লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কামব্যাক করেছে। ডি গ্রুপে টাইগারদের বাকি ৩ প্রতিপক্ষ নেপাল, সাউথ আফ্রিকা আর নেদারল্যান্ডস। ইকুয়েশন এখন সহজ হয়ে এসেছে অনেকটা। তবে শঙ্কা কাটেনি, টপ অর্ডারে এক লিড অন রানে ফিরেছেন। আগের মতোই তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডারে ভরসা জুগিয়ে যাচ্ছেন। বাকিরা এখনো ব্যাট প্যাচ থেকে বেরিয়ে আসতে পারেননি ঠিকঠাক। বড় ম্যাচের নায়ক সাকিব এবারও জ্বলে উঠবেন সেদিকে তাকিয়ে সবাই। কিন্তু টাইগার অলরাউন্ডারের যুদ্ধটা যে নিজের সাথেও। শতভাগ ফিট না থাকলেও বাকিদের সাপোর্ট পাচ্ছেন। তবে ভাইটাল মোমেন্টে তার কাছ থেকে ১৬ আনা সার্ভিসটা বের করে আনা কি সম্ভব হবে টিম ম্যানেজমেন্টের পক্ষে? আপাতত সেই চ্যালেঞ্জটাই নিয়েছে বাংলাদেশ। খালিদ জামিল, ৭১। সেই ভাইটাল মোমেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে গেছে, কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে এখন ১১৪ রান টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। সবশেষ খবরে ১৩ রানে একটা উইকেট পড়ে গেছে। নিউ ইয়র্কে আজ এক পরিবর্তনে মাঠে নেমেছে টাইগাররা। সৌম্যর জায়গায় একাদশে জাকির আলী। প্রোটিয়াদের টোটালের বিপরীতে বাংলাদেশের ব্যাটিং পলিসি কোন দিকে যাওয়া উচিত, একাদশ কি ঠিকঠাক হলো, এরকম নানা ইস্যুতে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত। দেখছেন যে আসলে ১১৩ রানের টোটাল সাউথ আফ্রিকা বোর্ডে তুলেছে এবং এরই মধ্যে আমরা একটা উইকেটও হারিয়ে ফেলেছি। নাসাউর এই উইকেটে ১১৩ রান খুব কি বেশি বাংলাদেশের জন্য, নাকি এই ১১৩ রান করতে যেও আমাদের বেশ কিছুটা সময় আসলে হাঁপাতে হবে? ধন্যবাদ পার্থ। না, অতটা সহজ হবে না, তবে আমি মনে করি যে বাংলাদেশের সামর্থ্যের মধ্যে আছে। আমরা গতকালকে পাকিস্তানের খেলা যদি দেখে থাকি, পাকিস্তান যে ভুলটা করেছে, গড়ে কিন্তু ৬ রান পার ওভার, সেটা অবশ্যই সাধ্যের মধ্যে ছিল পাকিস্তানের।
কিন্তু তারা ইনডিসিপ্লিন ব্যাটিং করতে গিয়ে ম্যাচটা হেরে গেছে। বাংলাদেশ সেই ভুল থেকে অন্তত সেই ভুলটা যেন না করে। অসাধারণ বোলিং করেছে, অসাধারণ ফিল্ডিং করেছে, ভালো একটা শক্তিশালী একটা পর্যায়ে তারা রয়েছে। এখন এখান থেকে অবশ্যই তাদেরকে সামলে খেলতে হবে, তাদেরকে সেই রান রেটটা বজায় রাখতে হবে, কারণ যদি অত্যাধিক যদি স্লো হয়ে যায় সেক্ষেত্রে একটু প্রেশার পড়ে যাবে। আমার মনে হয় যে রান রেটটা এবং উইকেটটা রাখা, বজায় রাখা, অবভিয়াসলি জানি এটা বলাটা সহজ, যে ধরনের উইকেট সেখানে অথবা খাপ খাইয়ে খেলাটা অতটা সহজ হবে না, স্পেশালি এই ধরনের পেস অ্যাটাকের এগেইনস্টে। বাদা, নকি এবং ইয়ানসন যেরকম বোলিং করছে, যে ধরনের শক্তিশালী তাদের বোলিং অ্যাটাক, সেখানে আমাদের এই ব্যাটসম্যানের মধ্যে যে সামর্থ্য নাই সেটাও কিন্তু আমি বলবো না। কিন্তু আজকে একটু আমার মনে হয় অতিরিক্ত তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, উইকেট যেন না দেয় এবং স্ট্রাইক রোটেট করাটা, সেই স্কিলটা তারা আমরা মানে যতটা চাই একটা ব্যাটসম্যানের মধ্যে সেই স্কিলটা যেন থাকে স্ট্রাইক রোটেট করার। আমরা পেস অ্যাটাক নিয়ে আপনি কথা বলছিলেন, আসলে এই পেস অ্যাটাক জায়গাটাতে কিন্তু বাংলাদেশ প্রথম দিক থেকে একদম সফল ছিল। তানজিম সাকিবের কথা বলতে হয়, প্রথম ওভারে কুইন্টন ডিকক যেভাবে মেরে শুরু করেছিলেন, 11 রান বোর্ডে তোলা হয়ে গিয়েছিল 5 বলেই, সেখানে আসলে তিনি তার প্রথম ওভারেই রিজা হেন্ড্রিক্সকে ফেরালেন। মানে পরপর 3টা ওভারে তিনি নিজের পরপর 3টা ওভারে প্রোটিয়াতে 3টা উইকেট তিনি তুলে নিয়েছেন। আসলে তানজিম সাকিবের বোলিং নিয়ে আজকে কি বলবেন, কতটা আসলে নজর কেড়েছেন তিনি? শুধু আজকে না, আমার মনে হয় তানজিম সাকিব যখনই বোলিং করেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাগ্রেশন, তার ইন্টেন্ট, তার ফোকাস, আমার মনে হয়, এবং তার যে সে একটা কাম একটা ইন্ডিভিজুয়াল, সচরাচর তাকে খুব একটা এক্সাইটেড হতে দেখা যায় না। তো সেটা খুব একটা ফাস্ট বোলারের প্রয়োজন, এবং লাইন এন্ড লেংথ বজায় রাখা, বোলিং ইন দ্য রাইট এরিয়াস। তারপরে তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার বলের মধ্যে গতি আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় একটা ভালো ফাস্ট বোলার আমরা পেয়েছি। এবং আজকে শুধু না, আমার মনে হয় বিগত দিনগুলোতেও অনেক খেলাতে তাকে এই ম্যাচিউরড পারফরমেন্স করতে দেখা গেছে। এখন ইটস গুড ফর বাংলাদেশ যে একটা নির্ভরযোগ্য ফাস্ট বোলার আমাদের শরীফুল, মুস্তাফিজ এবং তাসকিনের সাথে হাসান মাহমুদ আছে। বাট আমার মনে হয় যে আজকে নিঃসন্দেহে প্রশংসনীয় তার যে স্পেল। একটা পাওয়ার প্লে নিয়ে যদি আসলে কথা বলতে হয়, আমরা দেখতে পেয়েছি পাওয়ার প্লেতে সাউথ আফ্রিকা 25 রান বোর্ডে তোলে। সেক্ষেত্রে বাংলাদেশের যে স্ট্র্যাটেজি ছিল যে শরীফুল, তাসকিন এবং শেষ পাওয়ার প্লে শেষ ওভারটা মুস্তাফিজকে নিয়ে আসা, এবং এই যে তাদের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু আমরা কাজে লেগেছে দেখতে পেরেছি। তানজিম সাকিব তিনি 3টা উইকেট তুলে নিয়েছেন, তাসকিনও পাওয়ার প্লেতে উইকেট তুলে নিয়েছেন। এই যে স্ট্র্যাটেজি, এটা কি ঠিক ছিল বাংলাদেশের? হ্যাঁ, অবশ্যই। এবং বোলিং চেঞ্জটাও আমি বলবো যে এখানে শান্তর কিছু ক্রেডিট আছে। সাহস করে মাহমুদুল্লাহ রিয়াদকে যে সময় বোলিং করতে নামিয়েছে, সাহস করে যখন ইশাদ হোসেনকে 19th ওভারে দিয়েছে, এইগুলো কিন্তু একটা বিচক্ষণতার একটা লক্ষণ শান্তর, আমি বলবো। এবং ফাস্ট বোলারদের যতই বলি কম বলা হবে, ফাস্ট বোলাররা যখন থেকে তারা ইভলভ যখন থেকে করেছে ফাস্ট বোলিং ব্যাটারি, ফাস্ট বোলিং একটা গ্রুপ হিসাবে, আমার মনে হয় সবাইকে কমপ্লিমেন্ট করে, এবং নিজেদের মধ্যে নিশ্চয়ই একটা হেলদি কম্পিটিশন আছে বলেই প্রত্যেকটা বোলার কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা বোলার কোনো না কোনো ম্যাচে স্বাক্ষর রাখছে, সম্মিলিতভাবে হোক আর এককভাবে হোক। ফাস্ট বোলারদের একটা অবদান বাংলাদেশের জয়লাভের পেছনে বিশাল একটা অবদান আমরা ইদানিং দেখতে পাচ্ছি, এবং সেই সুবাদেই আমার মনে হয় আজকে তানজিম সাকিবকে আমরা অসাধারণ বোলিং করেছে। অবশ্যই সেক্ষেত্রে আমরাও আসলে এখন ব্যাটিং এ নজরটা দিচ্ছে বাংলাদেশের, কত মানে ইজিলি তারা আসলে এই টার্গেটটাকে অ্যাচিভ করতে পারে সেদিকে সবার নজর। আপনি সাথে থাকুন, আপনার সাথে আরো অনেক কিছু নিয়ে আলোচনা রয়েছে। কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের সাথে, তার সাথে আরো কথা হবে। তবে তার আগে একটু দেখে নিতে চাই যে বিশ্বকাপের নেক্সট ম্যাচে আসলে কারা এই বিশ্বকাপের মঞ্চটাকে গরম করে তুলবেন। প্রথমে যুক্তরাষ্ট্র, এরপর ভারতের কাছে হার। বিশ্বকাপে পাকিস্তানের সুপার 8 এখন অনেকটাই কঠিন, সামনে নানা সমীকরণ আর শর্ত, আর সেই সামান্য চান্স কাজে লাগাতে ডু অর ডাই ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে পাকিস্তান, প্রতিপক্ষ কানাডা। ম্যাচ হবে সেই নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে। অপোনেন্ট কানাডা হলেও এবারও পাকিস্তানের সামনে পরোক্ষভাবে দাঁড়াচ্ছেন 4 ভারতীয়। বিস্তারিত রিপোর্টে।
পাথর নিয়ে পাহাড়ে ওঠা, রাইফেল দিয়ে নিশানা আটা, আর্মি ট্রেনিং এ নাসিম ফকর জামানদের সব খাটুনি বিশ্বকাপে এক নিমিষে হাওয়া। ভারতের বিপক্ষে ইজি ম্যাচ হেরে এখন সমালোচনা সামলাতেই বিজি উসমান আমিররা। টানা 2 হারে বিশ্বকাপের সুপার 8 এখন লাল সুতোয় ঝুলছে পাকিস্তানের। অবশ্য সমীকরণ বলছে সম্ভাবনা ক্ষীণ হলেও আছে। তার জন্য কানাডা আর আয়ারল্যান্ডের সাথে পাকিস্তানকে জিততে হবে, আর অন্যদিকে কানাডা আয়ারল্যান্ডকে বাকি সব ম্যাচেই হারতে হবে। আর যদিও বা এমনটা হয় তাহলেও আছে যদি কিন্তু। সুপার 8-এ যেতে তখন আমেরিকাকে রান রেটে পেছনে ফেলতে হবে। তাই ডু অর ডাই ম্যাচে পাকিস্তানের নেক্সট অপোনেন্ট কানাডা। নাম শুনে ইজি টাস্ক মনে হলেও আমেরিকার কাছে হারার পর পাকিস্তানের জন্য সবাই এখন হেভিওয়েট। এর আগে একবারই কানাডার মুখোমুখি হয়েছিল ম্যান ইন গ্রিনরা 2008 সালে। 4 জাতির সেই টুর্নামেন্টে কানাডাকে 35 রানে হারিয়েছিল শোয়েব মালিকরা। অবশ্য 16 বছর আগের হিসাব এখন আর খাটে না। ইন্টারেস্টিং বিষয়, বিশ্বকাপে এবার ভারত জুজু কাটাতেই পারছে না পাকিস্তান। আমেরিকার কাছে হারলেও ওই দলে ছিলেন 6 ভারতীয়। আবার এখন যে কানাডার মুখোমুখি হবে সেই দলেও আছেন 4 ইন্ডিয়ান ক্রিকেটার, নবনীত ধালিওয়াল, বরগত সিং, দিলপ্রীত বাজওয়া ও শ্রেয়াস মোভা। তবে কি এই ম্যাচেও পরোক্ষভাবে ভারতই চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে? কানাডার বিগ নেম ওদের 2 ওপেনার। প্রথমেই আছেন অ্যারন জনসন। জ্যামাইকান বংশোদ্ভূত এই ক্রিকেটার 18 টি20তে করেছেন 750 রান। এর মধ্যে আছে 2 সেঞ্চুরি আর 550, স্ট্রাইক রেট 164। দ্বিতীয়জন ওপেনার নবনীত ধালিওয়াল। 130 স্ট্রাইক রেটে ব্যাট চালানো এই ওপেনার 32 ম্যাচ খেলে নামের পাশে লাগিয়েছেন 450। কানাডার বোলিংয়েও পারফর্মারের ছড়াছড়ি। জেরেমি গর্ডন, ডিলন হেলিগার, কালিম সানা নাসাউ কাউন্টিতে পাকিস্তানকে খাবি খাওয়াতে পারেন। অন্যদিকে পাকিস্তানের চিন্তার নাম ব্যাটিং। একদিন বাবর তো আরেকদিন রিজওয়ান পারফর্ম করলেও বাকিরা 2 ম্যাচে বলার মতো কিছুই করতে পারেননি, যার খেসারত দুটোতেই হার। টি20 যেখানে ব্যাটার্স গেম, সেখানে এবার দেখা যাচ্ছে তার উল্টোটা। পেসাররা রীতিমতো ডমিনেট করছেন। তাই কানাডা ম্যাচে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ, আমিররা এগিয়ে থাকবেন নিঃসন্দেহে। আর্থবণিক 71। পাকিস্তানের জন্য কানাডা ম্যাচ ডু অর ডাই। নামে ভারে কানাডা পিছিয়ে থাকলেও বিশ্বকাপের এবারের আসর সবকিছুই বদলে দিয়েছে। ফেভারিট আর আন্ডারডগের ব্যবধানও এখন অনেক কম। ম্যাচের আগে তাই পরিসংখ্যানে 2 দলের কারা কতটা এগিয়ে একটু দেখে আসা যাক। প্রথমে যদি দেখা যাক যে কাদের উপর স্পটলাইট থাকবে, এদের মধ্যে একজন রয়েছেন নবনীত ধালিওয়াল, কানাডার ওপেনার। নবনীত ধালিওয়ালের কথা যদি বলতে হয়, তিনি 32 ম্যাচ খেলেছেন, রান 937 এবং স্ট্রাইক রেট 130, ভেরি ইমপ্রেসিভ, এবং একই সাথে 50 তুলে নিয়েছেন তিনি 7টা। এই নবনীত ধালিওয়াল কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, এবং কানাডায় যে মাইগ্রেন্টদের নিয়ে একটা টিম করা হয়েছে সেখানে নবনীত ধালিওয়াল তাদের বড় স্টার। পরের জনকে যদি দেখি আমরা, এখানে দেখতে পাচ্ছি নিকোলাস কিটন। ম্যাচ খেলছেন 16টা, রান 364, গড় 30-এর ওপর এবং স্ট্রাইক রেট 125। অর্থাৎ স্ট্রাইক রেট কিন্তু মানে আপ টু দ্য মার্ক আছে, এবং একই সাথে কিন্তু গড়ও তার অনেক ভালো, 30-এর উপর তিনি করছেন একটা অ্যাসোসিয়েট কান্ট্রির ওপেনার হিসেবে। এরপর যদি আমরা দেখি যে যিনি আছেন শ্রেয়াস মোভা, ম্যাচ খেলছেন 7টা, রান 110, গড় 27.50 এবং স্ট্রাইক রেট 119-এর ওপরে। শ্রেয়াস মোভা তিনিও ভারতীয় বংশোদ্ভূত, এবং এই যে ভারত পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে যে দল করা হয়েছে তাদের এগেনস্টে কিন্তু পাকিস্তানকে আসলে মেইন লড়াইটা লড়তে হবে। সেখানে আবার অবশ্য ওয়েস্ট ইন্ডিজ যে রিজনটা রয়েছে সেখান থেকেও প্লেয়ার উঠে এসেছে কানাডা টিমে। ঠিক একইভাবে যদি এবার দেখি আমরা পাকিস্তান টিমে কারা হতে পারেন ইম্প্যাক্টফুল প্লেয়ার, সেখানে প্রথম নামটাই হচ্ছে বাবর আজমের। তিনি 121 ম্যাচ খেলেছেন, রান করেছেন 4080, স্ট্রাইক রেট 129-এর ওপরে, 53টা সেঞ্চুরি 3টা রয়েছে, 50 রয়েছে 36টা। অর্থাৎ এক কথায় বাবর আজম কিছুটা এখন তিনি রান খুঁজে বেড়াচ্ছেন, হয়তো তার গুড প্যাচে তিনি নেই। তারপর বাবর আজম যে কোনো মোমেন্টে তিনি কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, যেমনটা আমরা বিশ্বকাপের একটা ম্যাচে প্রথম ম্যাচেও আমরা দেখতে পেয়েছি। ঠিক পরের জন্য যদি আমরা দেখি, শাদাব খান রয়েছেন, পাকিস্তানের অলরাউন্ডার, 102 ম্যাচ, 679 রান, 140-এর উপর স্ট্রাইক রেট এবং 107টি উইকেট। শাদাব খানকে নিয়ে বলতে হয় যে তিনি আসলে একজন ট্রু অলরাউন্ডার যদি যাকে বলা হয়ে থাকে তার মধ্যে তিনি অন্যতম রয়েছেন। এবং পাশাপাশি যদি আমরা দেখতে যাই পরের জনকে যে আছেন, তিনি হচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ খেলেছেন 68টা, উইকেট 92টা,
গড় 20-এর ওপরে, ইকোনমি 7.73। অর্থাৎ পাকিস্তানের যে পেস অ্যাটাক তাকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। কারণ দেখতে পাচ্ছি আমরা যে তিনি 20 গড়ে রান দিচ্ছেন এবং ইকোনমিটাও কিন্তু ধরে রেখেছেন মানে বিলো এভারেজের মধ্যে 7.73। এরপর যদি আমরা দেখতে চাই যে আসলে অনেক কিছু তো হয় যে অনেক পরিসংখ্যান থাকে মাঠে, সেগুলোর উপর বেস করে অনেক অ্যানালাইসিস চলে, তবে কিছু প্লেয়ার রয়েছেন যারা পরিসংখ্যানের বাইরে, যারা কিনা ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন, যাদেরকে আমরা এক্স ফ্যাক্টর বলছি। প্রথম নামটাই হচ্ছে গিয়ে ডিলন হেলিগার। তিনি কানাডার আসলে পেস বোলার এবং কানাডার যে পেস অ্যাটাকটা রয়েছে এবার যে 3 জন ট্রু পেসার রয়েছেন তার মধ্যে ডিলন হেলিগার উপরে আসলে মূল ফোকাসটা থাকবে। তিনি কিন্তু প্রথম ম্যাচে ইউএস এর এগেনস্টে একটা উইকেট তুলে নিয়েছিলেন, পাশাপাশি 2টা উইকেট পেয়েছেন পরের ম্যাচে আয়ারল্যান্ডের এগেনস্টে। সো ডিলন হেলিগারের উপর কিন্তু মেইন ফোকাসটা থাকবে যদি কিনা এই কানাডার বোলিং অ্যাটাককে সামলাতে হয়। পাকিস্তান এই জায়গাটিতে আসলে ফোকাস করতে হবে। ঠিক পরেই যে রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের হয়ে এবারে বিশ্বকাপে কামব্যাক করেছেন, বাট মোহাম্মদ আমির কিন্তু ঠিকঠাক মতন যেটা যার কাছে প্রত্যাশা করা হচ্ছে সেটা তিনি দিতে পারছেন না। এবারে বিশ্বকাপের যে উইকেটটা খেলা হয়েছে নিউ ইয়র্কে, ট্রু পেস উইকেট ছিল, সেখানে তিনি মাত্র 2টো উইকেট তুলতে পেরেছেন ভারতের এগেনস্টে। তাছাড়া ইউএস এগেনস্টে মাত্র একটা উইকেট নিয়ে তিনি তার নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। তো কথা বলছিলাম আসলে যে কারা আসলে পরিসংখ্যান এগিয়ে রয়েছে, কাদের উপরে আসলে আলোটা পড়বে এই ম্যাচে এবং পাকিস্তানের জন্য কতটা টাফ হতে পারে এই ম্যাচ উইন করা। তো এই বিষয়ে কথা বলতে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমাদের সাথে রয়েছেন ইশতিয়াক আহমেদ। দেখছিলাম আসলে পরিসংখ্যানগুলো কি বলছে, সেখানে মেইন কথা হচ্ছে কি পাকিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ অনেক যদি কিন্তু রয়েছে, তারপরেও পাকিস্তানের জন্য এই ম্যাচটা কতটা টাফ হতে পারে, কারণ ইউএস এর কাছে তারা কিন্তু হেরেছে। এখন তাদের কাছে বলতে গেলে সব দলই হেভিওয়েট। হ্যাঁ, পাকিস্তানকে তো জিততে তো হবেই এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বড় ব্যবধানে জিততে হবে, আইদার বাই উইকেটস আর রান, যেটাই হোক সেটা একটা রান রেট যেন অ্যাডভান্টেজ যেন পায় শেষ অ্যানালিসিস, শেষ ইকুয়েশনে। কারণ তাদের একদম যে তাদের ক্ষীণ সম্ভাবনা আছে তারপরেও রয়েছে, এবং আয়ারল্যান্ড এবং কানাডার 2টা দলের সাথে তাদেরকে জিততে হবে এবং বড় ব্যবধানে জিততে হবে। ওদিক দিয়ে ইউএসএ তো অবশ্যই ভালো খেলেছে, ইন্ডিয়াও তারা খেলেছে। এখন আয়ারল্যান্ড এবং ইসের খেলাটার মধ্যেও উইল বি হাইলি ইন্টারেস্টিং গেম, বাট পাকিস্তানের সম্ভাবনা থাকবে তাদের যে 2টা খেলা অ্যাজ আই সেড বড় ব্যবধানে তাদেরকে হারাতে হবে। আমরা কানাডার প্রথম খেলাটা দেখেছি ইউএস এর বিরুদ্ধে 194 রান করেছে, সুতরাং তাদের মধ্যে সে সামর্থ্য আছে এবং তাদের কিছু ভালো প্লেয়ার আছে। শ্রেয়াস মোবার কথা বললেন, নবনীত ধালিওয়ালের কথা বললেন, পারগত সিং একজন আছে, দিলপ্রীত বাজওয়া আছে, নিকোলাস কির্টন আছে, অনেকেই আছে। তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটাও মোটামুটি অবভিয়াসলি মাইগ্রেন্টসদেরকে নিয়েই তৈরি করা এই দলটা। তো এই দলটা আমার মনে হয় যে ভালো একটা তারাও জানে যে এই তারা একটা সুযোগ পেয়েছে ইউএস এর সাথে, তারা সম্মানজনকভাবে তারা খেলে হেরেছে এবং আই থিঙ্ক দ্যাট এবং কানাডাকে আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে। সুতরাং দেয়ার টেলস উইল বি আপ। তো আমি বলি কালকের খেলাটা কিন্তু একটা ভালো খেলা হবে অবশ্যই। সেক্ষেত্রে আমি যদি একটু এবার উইকেটের দিকে তাকাতে চাই, আমরা জানি সবসময় T20 মানে ব্যাটার্স গেম, তবে এইবারের বিশ্বকাপে উইকেটগুলো কি কিছুটা হলেও মানে কি বেশিরভাগ ক্ষেত্রে বোলারদের দিকে এই ওয়ার্ল্ড কাপটাকে নিয়ে গেছে কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই উইকেটের জন্যই কিন্তু বিগ টিম এবং যে আন্ডারডগ টিম এদের মাঝে কিন্তু ব্যবধানটা কমে এসেছে। এবারের উইকেট একদিকে ব্যাটারদের হতাশ করলেও বোলারদেরকে কতটা আসলে হ্যাপি করেছে? একটু তো বিতর্কের তো সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমার মনে হয় যে নিউ ইয়র্কের পিচটা একটু টু পেস্ট উইকেট এবং এই উইকেট ওয়েট আউট স্লো আউট ফিল্ড, এটাও ব্যাপারটাকে ব্যাটসম্যানদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। উইকেটটা ইজ নট দ্য টিপিক্যাল টাইপ অফ যেখানে T20 এবং ওয়ানডে ক্রিকেট অবভিয়াসলি 4 ছক্কার খেলার এবং এগুলা খেলাই হচ্ছে ব্যাটসম্যানদের খেলা, তো সেটা আমরা দেখতে পাচ্ছি না বিকজ অফ দ্য নেচার অফ দ্য উইকেট। ডায়ালিসের তারপরে উইকেটটা রয়েছে ভালো ব্যাটসম্যানদের অনুকূলে থাকলেও হাই স্কোরিং ম্যাচেস আমরা দেখছি না। এখনো খেলা বাকি রয়েছে, আমরা এরপরে যখন ক্যারিবিয়ানসে শুরু হবে সেখানে হয়তো আমরা বেটার উইকেট পাবো, সেখানে হয়তো বা হাই স্কোরিং ম্যাচেস দেখলেও আমরা দেখতে পারি। বাট ইয়েস, এটা প্রথমবার হয়েছে ইউএসএ তে, ড্রপ ইন উইকেটস এর মাধ্যমে হয়েছে। যথেষ্ট চেষ্টা করেছে আইসিসি, বাট আমার মনে হয় যে সেখানেই প্রথমবার এই দেশে হচ্ছে। অবশ্যই কিছু তো আর মন মতো হয় না, বাট আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ লেগের খেলাগুলো মেবি ইট উইল বি বেটার, ওদিকে একটু বেটার হতে পারে। তবে অবশ্যই আমেরিকার পেসাররা কিছুটা হলেও হ্যাপি আছে। অনেক ধন্যবাদ ইশতিয়াক আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, কথা বলছিলাম আজকের ক্রিকেট কার্নিভালে আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন ইশতাক আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার। এ ছিল আজকের ক্রিকেট কার্নিভাল। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপে নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।